বিরোধী নতুন জোট করার তোড়জোড়, কার্যকর বিরোধী দলের অভাব ও কথা না রাখার আক্ষেপে সরব হচ্ছে বিএনপি শরিকদের একাংশ। সনদ ও চুক্তি ইস্যুতে আন্দোলনের লক্ষ্য। পার্লামেন্টে বিপুল বিজয় বিএনপিকে হয়তো অনেক বেশি আস্থাশীল করেছে। আমরা একেবারে নতুনভাবে চিন্তা করছি, তার মধ্যে মঞ্চের কিছু দল থাকতে পারে, মঞ্চের বাইরে অন্যান্য বাম প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক ধারার কিছু রাজনৈতিক দল থাকতে পারে। বিরোধী দলের আন্দোলনের জায়গায় একটা গ্যাপ আছে, ওই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। শক্তিগুলোকে আবার সম্মিলিত করে ঐক্যবদ্ধ করার চিন্তা করছি। সরকারের বিরুদ্ধে ২৪-এর অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকারের অভিযোগ জামায়াতের। প্রধানমন্ত্রী সরকারের প্রধান তিনি শপথ দিয়ে গণভোটকে অস্বীকার করলেন। মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়ায় যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জয় ফিরতে মরিয়া ব্রাজিল, হাইতির বিপক্ষে ম্যাচে আসছে রদবদল, খেলছেন না নেইমার। জোনাথনের হ্যাট্রিকে কাতারকে গোল বন্যায় ভাসালো কানাডা, সমর্থকদের উচ্ছ্বাস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, সর্বোচ্চ ব্যবস্থা নেয় নিরাপত্তার শঙ্কা দেখছে না ডিএমপি। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, এক বছরে আমানত বেড়েছে ৪১%। পাচার রোধ ও অর্থ ফেরাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ। জামিনে বেরিয়েই কাইল্লা ফারুকের তাণ্ডব, চাঁদা দাবিতে মোহাম্মদপুরে কুরিয়ারের গাড়ি ভাঙচুর, পুলিশের লুণ্ঠিত অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার। অধিগ্রহণের জমি অর্পিত সম্পত্তি কিনা, সাংবাদিকের প্রশ্নে চড়াও গাইবান্ধার সাদুল্লাপুরের এসিল্যান্ড, হুমকি ইউএনওর, প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেওয়ার দাবি প্রশাসনের। সরকার বিরোধী নতুন জোট করার তোড়জোড় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদের একাংশের। বর্তমান বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দাবি করে নেতারা বলছেন, জনমুখী দাবি আদায় রাজপথে সরব হতে চান তারা। আছে নির্বাচন পরবর্তী বিএনপির কথা রাখার আক্ষেপও। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও নাগরিক ঐক্য বলছে, জোট গঠন হলেই জুলাই সনদ বাস্তবায়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিরোধিতায় মাঠে নামবেন তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ, সমমনা জোটসহ অন্তত ১.৫ ডজন রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক হয়ে জুলাই অভ্যুত্থানে তারা পতন ঘটায় শেখ হাসিনার সরকারের। এসব দলকে সঙ্গে নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির। সকলের প্রতি আইন অনুযায়ী গত বছরের ফেব্রুয়ারি নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। মন্ত্রিসভাতে জায়গা পান সাকি ও ভিপি নূর। জোটের প্রার্থী হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে হেরে যান সাইফুল হক রাব। সরকারকে অকণ্ঠ সমর্থন দিলেও রাজনীতির মাঠে বিএনপির সাথে বাড়ছে দূরত্ব। বিপুল বিজয় বিএনপিকে হয়তো অনেক বেশি আস্থাশীল করেছে। হয়তো মনে করছেন যে আপাতত হয়তো আর কোনো শরিকদের হয়তো বা প্রয়োজন নেই, তারা হয়তো একাই তারা চলতে পারবে। পাশাপাশি সংসদে জুলাই সনদ বাণিজ্য চুক্তির মতো ঘটনায় বিরোধী দলের প্রতিবাদকে কার্যকর মনে করছেন না এসব দলের নেতারা। রাজপথে বিরোধী দলের শূন্যতা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মনে করেন তারা। জামাত বিরোধী দল হিসেবে অর্থনীতি নিয়েও তারা যে কথা বলছে না, তাকে তো আমি বলছি না, কিন্তু বলছে সেটা আমার কাছে মাঝামাঝি হচ্ছে লিপ সার্ভিস। হয়তো জুলাই মাসে আমি শুনছি যে তারা তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তারা তখন আবার বলবে এটা একটা অন্যায় হয়েছে, এই হয়েছে, এইটুকুই। কিন্তু এরকম কোনো চাপ তৈরি করবে না যাতে মানুষ যা চাই সেই জায়গাতেও সরকার আসতে বাধ্য হয়। বিরোধী দলের আন্দোলনের জায়গায় একটা গ্যাপ আছে। নাগরিক ঐক্য মনে করে, আমি মনে করি যে ওই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমরা একেবারে নতুনভাবে চিন্তা করছি, তার মধ্যে মঞ্চের কিছু দল থাকতে পারে, মঞ্চের বাইরে অন্যান্য বাম প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক ধারার কিছু রাজনৈতিক দল থাকতে পারে, যাদের সবার সাথে আমাদের দীর্ঘ পথ চলে আছে। বিরোধী জোট গঠনের এই প্রচেষ্টা আদর্শিক জায়গা থেকে নাকি মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ থেকে, তা নিয়ে শঙ্কা এই বিশ্লেষকের।
তবে দুই বলয়ের বাইরের দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এই দলগুলো একটা সময় পর্যন্ত বিএনপির শরিক দল ছিল, তাদের অনেকেই হচ্ছে বিএনপির হয়েই বা ওই জোটবদ্ধ হয়েই তারা হচ্ছে গিয়ে নির্বাচন করেছেন, নির্বাচনে তাদের অনেকে হচ্ছে পরাজিত হয়েছেন। সো ব্যাপারটা আসলে কতখানি একটা বিরোধী দলীয় জোট গঠনের আর কতখানি হচ্ছে গিয়ে একটা নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার হবে সেই সংখ্যাটা থেকে যাচ্ছে। আমাদের আসলে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, একটা আইডিওলজিক্যালি লিবারেল পজিশন থেকে একটা বিরোধী দলের দরকার। বিএনপি জামায়াতের বাইরে অন্যান্য দল, বাম গণতান্ত্রিক জোটসহ সবাইকে এক করে দ্রুত সময়ের মধ্যেই নতুন জোট হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য উদ্যোক্তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠনের পর বিএনপি ২৪-এর গণঅভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে নারায়ণগঞ্জে মহানগর শাখার কর্মী সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগ দিয়ে বিএনপি সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বাজেট প্রসঙ্গে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর বাজেট থেকে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার বড় বাজেট নিয়ে যেন সেই পথে না হাঁটে, জনগণ সেই আশা করছে। প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, তিনি শপথ দিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য আমরা এগুলা বলেছিলাম। রেফারেন্ডাম মেনে নিন, মানুষের রায়ের প্রতি সম্মান দেখান, নইলে মনে রাখবেন মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে যাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে সতর্ক অবস্থানে পুলিশ। বাহিনীটির সদর দফতর থেকে সারা দেশের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। পুলিশের ধারণা, তৎপরতার সুযোগ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সংক্ষুব্ধ হতে পারেন। ডিএমপি বলছে, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে তারা, বাড়ানো হয়েছে চেকপোস্ট সহ নিরাপত্তা ব্যবস্থা। আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে কর্মসূচিতে বাধা দিলে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পুলিশের ওপর ক্ষুব্ধ হতে পারে দলটির কর্মী সমর্থকরা, এমন আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে বাহিনীটির সদর দফতর। সতর্কতামূলক চিঠিতে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলামকে। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি, নিরাপত্তার সংখ্যা নেই কোথাও। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই, আমরা সতর্ক আছি। তবে মিছিলের নামে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে কর্মকর্তারা বলছেন, জোরদার করা হয়েছে টহল ও চেকপোস্ট তল্লাশি। ২৩শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা, চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। গত বছরও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝটিকা মিছিল বের করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেশ কিছু নেতাকর্মী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে কাতারের বিপক্ষে ঐতিহাসিক জয়ে উল্লাসে ভাসছে কানাডা। এই জয় দেশের ফুটবলের নতুন জাগরণ হিসেবে দেখছেন সমর্থকরা। তাদের বিশ্বাস, এবারের বিশ্বকাপে আরও চমক দেখাবে দলটি। কানাডা থেকে ভক্তদের উন্মাদনার খবর জানাচ্ছেন রাশেদ লিমন।
অবিশ্বাস্য, অকল্পনীয়। ইতিহাস গড়া শব্দের ভান্ডারে যত বিশেষণই থাকুক না কেন, কানাডার এই জয়কে পুরোপুরি ব্যাখ্যা করা কঠিন। বিশ্বকাপের মঞ্চে নিজেদের ঘরের মাঠে প্রথম জয়, তাও আবার 6-0 গোলের দাপুটে ব্যবধানে। এ যেন শুধু 3 পয়েন্ট অর্জন নয়, বরং বছরের পর বছর ধরে লালিত এক স্বপ্নের বাস্তব রূপ। তাই তো উৎসবের জোয়ার, শহর জুড়ে উৎসবের আবহ, সমর্থকদের চোখে আনন্দ, কণ্ঠে বিজয়ের গান। প্রত্যাশা ছিল, কিন্তু প্রাপ্তি যেন তারও বহুগুণ বেশি। দিনটি হয়ে থাকলো কানাডিয়ান ফুটবলের এক সোনালী অধ্যায়। অসাধারণ একটি ম্যাচ দেখলাম আমরা। Canada wins for the next one too. Very interesting here. Enjoy a lot in Canada. এর আগে বিশ্বকাপের ইতিহাসে জয়ের স্বাদ পায়নি স্বাগতিক দেশটি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে 7 ম্যাচে তাদের গোল ছিল মাত্র 3টি। কিন্তু এবার যেন সব হিসেব নিকেশ উল্টে দিল জেসি মার্সের শিষ্যরা। 5-0 গোলে জিতছে এবং আমরা সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। ফাটাফাটি বেস্ট জিনিস এবার। এই গ্রুপের সমীকরণ এখন নতুন করে লিখতে হচ্ছে। বাস্তবতা বলছে ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন হাতছোঁয়া দূরত্বে থাকা এক বাস্তব সম্ভাবনা। এমন একটি জয় নিঃসন্দেহে কানাডাকে দ্বিতীয় রাউন্ডের জন্য কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল। আর মাত্র একটি ম্যাচ, তারপরে হয়তো নতুন এক ইতিহাস লিখবে উত্তর আমেরিকার এই দেশটি। রাশেদ ইমাম, সময় সংবাদ, টরন্টো, কানাডা। সুইস ব্যাংকে 1 বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41%। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুধু সুইজারল্যান্ড নয়, বিভিন্ন দেশে ব্যক্তি পর্যায়ে রাখা অর্থের উৎস খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। অর্থের উৎস না খোঁজা, তথ্য গোপন রাখা, এমন নানা ধারণার পাশাপাশি লাভজনক হওয়ায় আমানত রাখতে বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের পছন্দের তালিকার শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অন্যতম সুইস ব্যাংক। সেই সুইজারল্যান্ডের ব্যাংকেই গেল জাতীয় নির্বাচনের আগে 2025 সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়ে দাঁড়িয়েছে 83,42 লাখ সুইস ফ্রাতে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,678 কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদেশি ব্যাংকে অর্থ রাখার পরিমাণ বাড়তেই পারে, এমনটা মনে করলেও হঠাৎ কেন এত বেশি বাড়লো তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এই প্রশ্ন কিন্তু সরাসরি করাই যায় যে আমি সুইস ব্যাংকে শুধু তথ্য নিচ্ছি কেন? আমি তো অন্য অনেক বড় বড় দেশের বড় বড় ব্যাংকে কি পরিমাণ ডিপোজিট আমাদের বেড়েছে, কি পরিমাণ আমাদের বাংলাদেশিদের টাকা বেড়েছে, সেই তথ্যগুলো পাশাপাশি আনলে না সার্বিকভাবে মানুষ চিন্তা করতে পারে যে সেটা ব্যাংকের টাকা হোক, ইন্ডিভিজুয়ালের টাকা হোক, সে অ্যামাউন্টটা কত। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য, গত বছর সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে রাখা বাংলাদেশিদের মোট আমানতের 98.6%ই বিভিন্ন ব্যাংকের তহবিল। 2024 সালে যা ছিল 97.8%। বিপরীতে ব্যক্তি শ্রেণীর অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় 10% কমে নেমেছে 1,14 লাখ সুইস ফ্রাতে। শুধু সুইজারল্যান্ডে নয়, ব্যক্তি পর্যায়ে বিভিন্ন দেশে রাখা অর্থের উৎস খুঁজে দেখা যেতে পারে বলেও মনে করেন তারা। যে এর বড় অংশই ব্যাংকের টাকা, এটা ব্যাংকের এটা অস্বাভাবিক কোনো ফিগার বলে আমি মনে করছি না অন্তত। বাট যেহেতু জামটা একটু অস্বাভাবিক মনে হয়, সেখানে খতিয়ে দেখার জায়গা আছে। তথ্য বলছে এর আগে বাংলাদেশিরা সর্বোচ্চ 87,11 লাখ সুইস ফ্রা রেখেছিল সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। সীমান্তে থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুড়িগ্রামে প্রায় সপ্তাহ ধরে শূন্যরেখায় আটকা 5 জন। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বেলা 10:30টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজনৈতিক নেতাকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী। পরে মরহুমের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুনুর রশিদ। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 5 বারের সংসদ সদস্য ছিলেন তিনি। শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
সততা, নিষ্ঠা, দলের প্রতি আনুগত্য, গণতন্ত্র পুনরুদ্ধার তথা গণতন্ত্র রক্ষার জন্য তিনি ছিলেন পাহাড় সমান ব্যক্তিত্ব। আপাতমস্তক একজন সৎ মানুষ, বিজ্ঞ মানুষ, প্রজ্ঞাবান মানুষ ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সত্যিকারের জনপ্রতিনিধি ছিলেন জনাব হারুন আল রশিদ। তার মৃত্যুতে দেশ একজন জাতীয়তাবাদী ঘরানার একজন মহান নেতাকে আমরা হারিয়েছি। সীমান্তে থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারীর 2টি সীমান্তের শূন্য রেখায় প্রায় সপ্তাহ ধরে আটকা 5 জন। সীমান্তে কঠোর নজরদারির মাঝেই বারবার পুশিনের চেষ্টা বিএসএফের, প্রতিবারই তা রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। পরে সীমান্তের শূন্য রেখায় তাদের দেখতে পান স্থানীয়রা। তোমরা এখানে বসো, তোমরা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করবে না। সেই লোক গেটের কাছে রেখেছে, সেই লোক এখন গেটের কাছে নাই, এখন পাটের ভিতরে কম নিয়ে গেছে। আমরা পরে ফের খুঁজতে গেছিলাম, আর লোকগুলো পাইনি। ইন্ডিয়ার এখানে একটা বিএসএফ এর ক্যাম্প আছে, তো ওদিকে চেষ্টা করছে ওরা পুশিন করার, মানে ইন্ডিয়ার লোকজনকে বাংলাদেশে পার করে দেওয়ার। আমরাও সতর্ক অবস্থানে আছি। অন্যদিকে প্রায় সপ্তাহ ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় আটকা 5 জন, তবে বুধবার সকাল থেকে দেখা মিলছে না 2 শিশু ও তাদের বাবা মায়ের। স্থানীয়দের ধারণা, রাতের আধারে তাদের সরিয়ে নিয়েছে বিএসএফ। গত 14 জুন সকালে কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্ত দিয়ে 2 শিশু ও তাদের বাবা মা সহ 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 যুবককে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের ঠাঁই হয় 2 দেশের সীমান্তের শূন্য রেখায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জামিনে বেরিয়ে কাইল্লা ফারুকের তাণ্ডব। চাঁদা না পাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। 2 মাস আগে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও চালাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। তবে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত 11টা কেরানীগঞ্জের ঘাটারচর বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেট ফাস্টের ওয়্যারহাউসে প্রবেশ করে 10 থেকে 12 জন ব্যক্তি। চাঁদা দাবি করে দেয়া হয় বিভিন্ন হুমকি। পুরো ঘটনার নেতৃত্ব দেন ফারুক ওরফে কাইল্লা ফারুক। 1 ঘন্টার মধ্যে চাঁদা না পাওয়ায় শুরু হয় তাণ্ডব। বসিলা ব্রিজের উপর রাখা প্রতিষ্ঠানটির 6টি গাড়ি ভাঙচুর করে কাইল্লা ফারুকের অনুসারীরা। 2 মাস আগে বসিলায় একটি দোকানে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হয় এই কাইল্লা ফারুক। পুলিশ জানায়, জামিনে বেরিয়ে আবারও শুরু করেছে চাঁদাবাজি। এদিকে বৃহস্পতিবার রাতে আদাবরের একটি মুরগির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানির দাবি, লুট করা হয়েছে 3.5 লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন। টোটাল 5-6 জন দোকানে ঢুকে প্রথমে সিসি ক্যামেরার ডিভিআর যেটাতে রেকর্ডিং হয় সেটাকে তারা ডিস্ট্রয় করছে। তারপরে ক্যাশ 3,30,000 টাকা ছিল এবং স্টাফদের 3টা মোবাইল। এই ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী দোকানি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ওয়ারির শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে অটো সজলকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও বিপুল গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। 3 মাসের চেষ্টায় 11 মামলার আসামি পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত অটো সজলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত 2রা মার্চ রাজধানীর সায়দাবাদে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির একটি দল। এ সময় সন্দেহ হলে কয়েকজন যুবককে তল্লাশি করতে গেলে পকেট থেকে একজন অস্ত্র বের করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। আহত হন পরিদর্শক সিদ্দিকুর। এ ঘটনায় 3 জনকে গ্রেফতারের পর জানা যায়, ওয়ারির শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে অটো সজল এ ঘটনায় জড়িত। তখন থেকেই তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। 3 মাসের চেষ্টায় অবশেষে অটো সজলকে গ্রেফতার করে পুলিশ। সজলের স্বামীবাগের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 2টি অস্ত্র, বিপুল গুলি ও মাদক। গ্রেফতার করা হয় আরও 3 সহযোগীকে। অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক এইগুলো উদ্ধার করা হয়েছে। তৃষা পরিবহনের হেল্পার বা এই টাইপের
কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী অটো সজলের কাছে উদ্ধার হওয়া দুটি অস্ত্র থানা থেকে লুণ্ঠিত। তার কাছে কিভাবে আসলো চলছে তদন্ত। তার রিমান্ডে নিয়ে আসবো, আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে আসলে বোঝা যাবে যে এই লুটপাটের সাথে সে সরাসরি জড়িত ছিল অথবা সে কোনো মাধ্যম বা কারো কাছ থেকে এটা কিনছে বা পেয়েছে বা কি অবস্থায় সে পাইছে, এটা আরেকটু তদন্তের বিষয় আছে। শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সজলের নামে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক সহ 11টি মামলা রয়েছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় ইটের আঘাতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি 7 দিন ধরে অচেতন পড়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। রাফির জীবন বাঁচাতে আইসিইউ এর বাইরে একাই লড়ছেন মা। রাফির হত্যা চেষ্টা মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার। রাফির চাচার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইরা এ ঘটনা ঘটিয়েছে কিনা খতিয়ে দেখতে হবে। এদিকে এ ঘটনায় 3 আসামিকে গ্রেফতারের পর পুলিশ বলছে এটি ছিনতাই নয়, পূর্ব শত্রুতা। মাদক বিক্রিতে বাধা দেয়ায় রাফিকে হত্যা চেষ্টা করেছে অভিযুক্তরা। তবে মাদক ছাড়া অন্য কোনো ঘটনা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমানের আরও একটি রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 21 বছরের সাজিদ চৌধুরী রাফি। মাথায় ইটের আঘাতে গুরুতর চোটের অস্ত্রোপচারের পর থেকে এখনও চোখ মেলে তাকাননি তিনি। রাফি যেমন মৃত্যুর সঙ্গে লড়ছেন, তেমনি আইসিইউর বাইরে একাকী লড়াই চালিয়ে যাচ্ছেন মা তানিয়া শিকদার। কখনো রিপোর্ট সংগ্রহ, কখনো ওষুধ কেনা। 1 সপ্তাহ ধরে ছেলেকে বাঁচাতে ছুটে চলছেন দিক বিদিক। চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, অবস্থা সংকটাপন্ন। যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে তারা যেন আমার ছেলের মূল হোতাকে তাকে খুঁজে বের করে, আমার ছেলের জন্য আর্থিকভাবে সবাই যেন সাহায্য করে, যাতে আমি আমার ছেলের চিকিৎসাটা চালায় যেতে পারি। মাথা থেতলে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, এমন একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর সবাই ভেবেছিল এটি ছিনতাইয়ের ঘটনা। পুলিশ যখন তদন্তে নামে তখন তারাও এই অ্যাঙ্গেলে কাজ শুরু করে, কিন্তু পরে জানা যায় এটির পিছনে আছে অন্য কোনো ঘটনা। সিসিটিভি ফুটেজ ভাইরালের পর হত্যা চেষ্টা মামলা করে তার চাচা। পুলিশও তদন্তে নামে। ফুটেজ দেখে পুলিশ জানতে পারে রাফিকে আঘাতকারী তার পূর্ব পরিচিত। ময়মনসিংহ সীমান্ত থেকে আঘাতকারী মোহাম্মদ পারভেজকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয় ফয়সাল ওরফে কালু ও আনোয়ার হোসেন বাবু নামে আরও 2 জন। পুলিশের দাবি এটি ছিনতাই নয়, পূর্ব শত্রুতার জের। সে একটা বাধা প্রদান করে বা নিষেধ করে, এই নিষেধ থেকে তর্কের বিতর্কের এক পর্যায়ে মূলত তারা বলে তোকে দেখে নেব, এবং সেই মোতাবেক তারা উৎপেতে থাকে, পরিকল্পনা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। যখন হুন্ডা দিয়ে আসছিল তখন তাকে নির্জনে আক্রমণ করে। এটা হলো মূল কারণ, পূর্ব শত্রুতা। রাফির বাবা মা আলাদা হওয়ার পর থেকে রাফি বড় হয়েছেন চাচার সংসারে। রাফির কথা শুনতে কান্নায় ভেঙে পড়েন তার চাচি। তিনি জানান, গ্রেফতার পারভেজ ও কালু তাদের বাসায় ভাড়া থাকতেন। সে সময় মাদক বিক্রির জন্য তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়। রাফি জানছে যে কোনো কারণে, পরে পুলিশও নিয়ে আসছিল। পুলিশ নিয়ে এসে পরে ঘর দেখাই দিছে, ঘর তনু করে খুঁজছে, কিছু পায় নাই। ওইখান থেকে একটা ক্ষোভ ছিল। রাফির চাচা জানান, তার চাচাতো ভাইরা সম্প্রতি জমি দখলের চেষ্টা করে। সেই জমি দখলমুক্ত করতে রাফি তাদের বন্ধুদের নিয়ে সেই জমিতে আড্ডা দিত। সেখানে পারভেজ ও কালু এসে মাদক বিক্রির চেষ্টা করে। এটিতে বাধা দেয় রাফিকে হুমকি দিয়েছিল গ্রেফতারকৃতরা। আমার তো সন্দেহ হয় আমার বাড়িঘর নিয়ে যাইতেছে আমার চাচারা, সেই সুবাদে রাফি অ্যাক্সিডেন্ট। এগুলো পুলিশ ভালো করে তদন্ত করুক, সরকারি আরো বাহিনী আছে তারা তদন্ত করুক। এই ঘটনায় আমিন নামের আরেক আসামি এখনো পলাতক। তাকে গ্রেফতারের পাশাপাশি ঘটনায় অন্য কেউ জড়িত কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অধিগ্রহণ করা জমি অর্পিত সম্পত্তি কিনা এমন প্রশ্নে সাংবাদিকদের ওপর চড়াও হলেন গাইবান্ধার সাদুল্লাপুরের রেসিডেন্ট। প্রশ্নের জবাব না দিয়ে অফিস ত্যাগ করেন তিনি। তবে প্রকৃত মালিককে এই টাকা বুঝিয়ে দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসনের। সোহেল রানার ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। প্রশ্নের উত্তর চাইতেই তেরে এসে গণমাধ্যম কর্মীদের ধাক্কিয়ে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করলেন এসিল্যান্ড। সাদুল্লাপুরের হাসানপাড়া মৌজায় অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে প্রায় 3 কোটি টাকা উত্তোলন করেছে একটি পরিবার। এ সম্পত্তি অর্পিত কিনা এমন প্রশ্ন করতেই চড়াও হন এই কর্মকর্তা।
ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য হাসানপাড়া মৌজায় 1-এর 1 ও 237 BRS খতিয়ানের সাবেক 76 ও 112 হাল দাগে 6.5 শতক জমি অধিগ্রহণ করে সরকার। 2025 সালের 25 নভেম্বর জমি ও স্থাপনা বাবদ 2,80,59,932 টাকা 70 পয়সা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ছাড় করা হয় পাশের উপজেলা পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের অনুকূলে। এই জমির মালিকানা দাবি করে আপত্তি দিয়েছিলেন একই ইউনিয়নের আসাদুল্লাহ ফারুকি। আমরা আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই পেয়েছি। এখানে অনেক শত্রুতামূলক থাকতে পারে। খাস হলে তো টাকা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যেখানে আমি অন্তর্ভুক্ত আছি সেখানে আমাকে কিভাবে মাইনাস করে তারা টাকা দিল একতরফাভাবে, এটাও তো আমার বুঝে আসছে না। 2022 সালের 29 ডিসেম্বর সাদুল্লাপুর এসিল্যান্ড এক প্রতিবেদনে নিশ্চিত করেন এই সম্পত্তিতে সরকারের কোনো স্বার্থ জড়িত নেই। আবার 2025 সালের 23 এপ্রিল ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের আরেক প্রতিবেদনে বলা হয় এই সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত আছে। আপনার এটা খাস জমি কিনা? এটা নিয়ে তো আমি মন্তব্য আপনার কাছে করব না। আপনি বুঝেন সাংবাদিক সবকিছু বোঝার পরেও যদি আপনি অন্য অ্যাঙ্গেলে যান তাহলে কিন্তু ওই যে বললাম যে এসিল্যান্ডের কাছে এটা কিন্তু ধরেন ওই আচরণ তখন ওটা চলে আসে। রাজস্বের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন নিয়ম মেনে প্রকৃত মালিককে অধিগ্রহণের টাকা পরিশোধ করা হয়েছে। কোনটুকু অর্পিত কোনটুকু ব্যক্তি মালিকানা, আমরা সেটুকু দেখেই বিল দিয়েছি। সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনে বলা হয় সাবেক 76 দাগের 6.5 শতক জমি অর্পিত ক তালিকাভুক্ত, যা বাংলাদেশ গেজেটের 4510 নম্বর পৃষ্ঠার 124 নম্বর ক্রমিকে প্রকাশিত হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরের সময় আরও থাকছে। শান্তি চুক্তির পরদিনই সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত। জেনেভা সফর বাতিল করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েল হিজবুল্লাহ হামলায় উত্তেজনা। নতুন কোনো ধরন নয়, পুরনো ধরনেই দেশে ভয়াবহতা ছড়িয়েছে হাম। ল্যাবরেটরিতে ভাইরাসের জিন বিশ্লেষণে পাওয়া গেছে B3 ধরন। বিশ্লেষকরা বলছেন এর আগেও দেশে পাওয়া গেছে এ ধরনটি, তবে আরও উন্নত গবেষণার জন্য নমুনা পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবরেটরিতে। কিছুদিনের মধ্যেই সে রিপোর্ট পাওয়া যাবে বলে জানান জাতীয় পোলিও হাম রুবেলা ল্যাবরেটরি প্রধান। থেমেও যেন থামছে না হামের প্রকোপ। মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত এখনো গড়ে হাজার। 3 মাসেই এ সংখ্যা ছাড়িয়েছে লাখ, আর মৃত্যু 650-র বেশি। এবার হামের সঙ্গে সবচেয়ে বেশি ভুগিয়েছে শিশুদের নিউমোনিয়া। মৃত্যুর পরিসংখ্যানেও সর্বোচ্চ। নবজাতক থেকে বয়স্ক সব বয়সী মানুষই সংক্রমিত হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদেরও বেশিরভাগ ভুগছে দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায়। বাইরে ছিল 4 দিন পরে আইসিইউতে নিলাম, 8 দিন ছিল, পরে আবার 8 দিন পরে জায়গায় বের করে দিল, ওই জায়গায় আজকে 4 দিন। আগে একবার হয়েছিল হামরোগ, পর ভোলাইনি ছিল, ভোলাইনির পর শুকিয়ে গেছে, তো না ঠান্ডা জ্বরটা ছিল, ঢাকায় নিয়ে এসেছে শিশু হাসপাতাল, আবার জায়গা উঠছে। টিকা দিছি, টিকা দেওয়ার আগে হাম হয়েছিল, এখন টিকা দেওয়ার পরে হাম নাই, এখন শুধু নিউমোনিয়া শ্বাসকষ্ট হয়েছে। হামের এমন বিরূপ আচরণে বারবারই প্রশ্ন উঠেছিল হামের ধরন নিয়ে। বিশেষজ্ঞরাও তাগিদ দিয়েছেন ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং এর জন্য। এর মধ্যে ধরন সম্পর্কে নিশ্চিত হতে জিন বিশ্লেষণ করেছে সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও হাম রুবেলা ল্যাবরেটরি। পরীক্ষার ফলাফলে পাওয়া যায় হামের B3 ধরন, যদিও বিশ্লেষক বলছেন এটি নতুন কোনো ধরন নয়। এর আগেও দেশে পাওয়া গেছে B3 ও D8 ধরন। 30টার মধ্যে স্যাম্পল টেস্ট করেছি। B3 সার্কুলেটিং স্ট্রেইন যেটা আমরা পেয়েছি এবারও। আমরা এই B3 আসলে বাংলাদেশে এটা এন্ডেমিক, এটা আমরা 2014 সাল থেকে আমরা এটা পাচ্ছিলাম। বাংলাদেশে আসলে B3 এবং D8 এই দুইটা স্ট্রেইনই চলমান, কিন্তু এই বছরটাতে আমরা আসলে B3-তে পেয়েছি। তবে আরও বিস্তর গবেষণা এবং ধরন নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবরেটরিতে। বিশেষজ্ঞ জানান আগামী কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে সে রিপোর্ট। WHO ওই রেকমেন্ডেশন থাকে যে আমরা যে স্যাম্পলগুলো টেস্ট করব, যেটা সিকোয়েন্সিং করব, এবং কিছু স্যাম্পল আছে আমরা যে সেরোলজি করি, এই স্যাম্পলগুলোর কিছু অংশ রিজিওনাল যে ল্যাবরেটরি থাকে, যেমন ব্যাংককে রেফারেন্স ল্যাবরেটরি, ওখানে পাঠাতে হয় ভ্যালিডেশনের জন্য। তো সেটা আমরা পাঠিয়েছি। আশা করছি ওরা তো 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়,
হামের ধরন যাই হোক, চিকিৎসকরা বলছেন প্রতিরোধের একমাত্র মাধ্যম টিকা। তাই অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম, তবে ডাল, চিনি ও লবণের মতো কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে স্বস্তি ও অস্বস্তি দুই চিত্রই দেখা যাচ্ছে বাজারে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে সবজিতে। বেশিরভাগের দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। বিক্রেতারা বলছেন সরবরাহ বৃদ্ধির সুফল মিলছে বাজারে। ভালো মনে হচ্ছে, মানে বাড়তি নেই, গত সপ্তাহে যা ছিল তাই আছে, কোনো বাড়তি মনে হচ্ছে না। কয়েকদিনের আগের তুলনায় আজকে বাজার অনেক জিনিসপত্রের দাম যথেষ্ট রিজনেবল, এবং এরকম থাকলে মোটামুটি আমাদের মধ্যবিত্ত বা এরকম ফ্যামিলির জন্য যথেষ্ট ঠিক আছে ভাই। প্রত্যেকটা সবজি 40 টাকা, 50 টাকা, 60 টাকার ভিতরে আছে। সামনে আরো মনে হয় যে আমদানি হলে আরো কমবো ইনশাল্লাহ। তবে মুদি দোকানে যেতেই হারিয়ে যাচ্ছে সবজির দাম কমার স্বস্তি। কারণ বাজারের বিক্রেতারা জানান মোটা মুগ ডালের দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে ঠেকেছে 120 টাকায়। চিনির দামও বেড়েছে কেজিতে 5 টাকা, বিক্রি হচ্ছে 110 টাকায়। আর বস্তা প্রতি লবণের দাম বেড়েছে 100 টাকা। তবে দাম বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে চালের বাজার দর। দাম বেশি মুগ ডাল, দাম বেশি লবণ, দাম বেশি চিনি। এই যে ডালটা আগে কিনতাম 90 টাকা, এখন হয়তো বা 120 টাকা শুনলাম। যেমন চিনি আগে কিনতাম 90 টাকা, 95 টাকা, এখন 100 টাকা পার হয়ে গেছে। এই যেমন আমাদের জন্য এখন কষ্টকর। মুরগির বাজারে সপ্তাহ জুড়ে একই দামে ব্রয়লার ও সোনালী বিক্রি হলেও কমেছে লেয়ারের দাম। দাম মোটামুটি সব নিয়ন্ত্রণে আছে, কিন্তু ব্রয়লারের দাম মনে হয় একবারে কমে আছে। চাহিদা মতো যোগান পাওয়ায় ডিমের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান বিক্রেতারা। শিবুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের রেস্তোরাঁ ও কেটারিং সেবায় অভিন্ন 5% ভ্যাট নির্ধারণ চান রেস্তোরাঁ মালিকরা। এছাড়া প্রতি মাসে ভ্যাট পরিশোধের বিদ্যমান ব্যবস্থা বহাল রাখা, রেস্তোরাঁ খাতের জন্য আলাদা শিল্পনীতি সহ 7 দফা দাবি তুলে ধরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংবাদ সম্মেলন নিত্যপণ্যের ওপর প্রস্তাবিত উৎসে কর সম্পূর্ণ বাতিলের প্রস্তাবও দেওয়া হয়। মূল্যস্ফীতি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সহ নানামুখী ব্যয়ে চাপে রয়েছে দেশের রেস্তোরাঁ শিল্প। এমন তথ্য তুলে ধরে শুক্রবার রাজধানীর বিজয়নগরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। জানানো হয়, বর্তমানে রেস্তোরাঁয় 5% এবং কেটারিং সেবায় 15% ভ্যাট দেন ব্যবসায়ীরা। ব্যবসায়িক বৈষম্য দূর করতে 2026-27 অর্থ বছরের বাজেটে এই দুই সেবাতেই 5% ভ্যাট নির্ধারণের দাবি তাদের। বিভিন্ন শ্রেণীর রেস্তোরাঁ ও কেটারিং সেবার উপর ভিন্ন ভিন্ন হারে ভ্যাট ও কর আরোপের ফলে ব্যবসায়িক প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি হয় এবং কর প্রশাসনও জটিল হয়ে পড়ে। অভিন্ন হার নির্ধারণ করা হলে কর কাঠামো হবে আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসা বান্ধব। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর প্রস্তাবিত উৎসে কর ও সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান রেস্তোরাঁ মালিকরা। মাসিক ভ্যাট পরিশোধের বিদ্যমান ব্যবস্থা বহাল রাখার প্রস্তাবও দেয়া হয় সংবাদ সম্মেলনে। বর্তমান সময়ে মূল্যস্ফীতির চাপ, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং সাধারণ মানুষের কর্মক্ষমতা হ্রাসের প্রেক্ষাপটে এই ধরনের কর আরোপ বা বহাল রাখা জনসাধারণের উপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করে। ব্যবসায় হয়রানি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর পাশাপাশি রেস্তোরাঁ খাতের জন্য আলাদা শিল্পনীতির দাবিও জানান সংগঠনটির নেতারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের আমদানি করা গাড়ির বাজার জাপান থেকে চলে যাচ্ছে চীন ভারতের দখলে। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে এমন দাবি তুলেছে বারভিটা। সংগঠনটি বলছে, পরিবেশ বান্ধব ব্র্যান্ড নিউ গাড়িকে দেয়া শুল্ক সুবিধা রিকন্ডিশনড গাড়িও পাবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। জাপানের সঙ্গে বাণিজ্য সম্পর্কে যেন নেতিবাচক প্রভাব না পড়ে তা মাথায় রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমদানির ক্ষেত্রে দেশে পরিবেশ বান্ধব গাড়ির বিক্রি ব্যবহার বাড়াতে চায় সরকার। তাই আসছে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও দেয়া হয়েছে ইভি ও প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা। মোট করবার 93% থেকে হ্রাস করে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, $25,000 পর্যন্ত দামের বৈদ্যুতিক গাড়ি ইভি আমদানিতে মোট করভার 93% থেকে কমিয়ে 64% আর $50,000 পর্যন্ত দামের ইভিতে নামানো হয়েছে 80%। ইভিকে প্রাধান্য দিতে গিয়ে হাইব্রিডকে আমি বলবো যে সম্পূর্ণভাবেই উপেক্ষা করা হয়েছে। 1800 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে করভার 93.16% থেকে কমিয়ে 73.44% করা হয়েছে। আর 1801 থেকে 2000 সিসিতে 132.36% থেকে কমিয়ে করা হয়েছে 96.10%। একটা প্রশ্ন আছে,
পরিবেশ বান্ধব যখন গাড়ির আপনি ডিউটি কমাচ্ছেন, তাহলে কেন আপনি হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিড দুটাকে আলাদা করছেন? দুটোই তো পরিবেশ বান্ধব। এই শুল্ক সুবিধা রিকন্ডিশনড প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিকারকরা পাবেন কিনা বাজেট বক্তৃতায় তা উল্লেখ করা না হলেও শুল্কায়নের জন্য দুটি এইচএস কোডে বলা হচ্ছে সমান সুযোগ পাবেন তারাও। বাজেটের ভিতরে আমরা অনেক কিছু আনক্লিয়ার, এবং যেটা আমরা দেখলাম যে এখানে কোনো একটা গোষ্ঠীকে বেশি প্রমোট করা হয়েছে। 1 থেকে 2000 সিসি পর্যন্ত জাপানিজ গাড়ি নেই বলতে গেলে প্লাগ ইন হাইব্রিড, একটা মডেল আছে মাত্র। চাইনিজ গাড়ি আছে, সেখানে আছে হুন্দাই গাড়ি, এইসব গাড়িগুলো আছে। ইভেন মার্সিডিজ গাড়ি আছে, বিএমডব্লিউর গাড়ি আছে, ছোট গাড়িগুলো। বারবিটার দাবি শুল্ক কমানোর সুবিধা পাচ্ছে না জাপানি গাড়ি, কারণ দেশটির প্রায় সব প্লাগ ইন হাইব্রিডের সিসি শুরু 2500 থেকে। জাপানি গাড়ি কিংবা রিকন্ডিশন গাড়ি অ্যাজ সাচ এটা পাবে না, কারণ ওই রেঞ্জগুলো নাই। ফলে রেঞ্জটা কিন্তু চলে যাবে হলো চীনের এবং আমাদের পাশের ভারতের দখলে। যদি সুবিধাই দিতে হয় শুধু প্লাগ ইন হাইব্রিডে, তাহলে এটাকে 2500 সিসি পর্যন্ত স্ল্যাবটা করেন, মানে 1 থেকে 1800 থেকে 2500 সিসি। তাহলে জাপানিজ গাড়িও থাকবে, অন্যান্য দেশেরও গাড়ি থাকুক। এই অবস্থায় দেশের মানুষের ক্রয় ক্ষমতা আর চীন জাপান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আমলে নিয়ে গাড়ির বাজারে শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখনো সময় আছে এই জায়গাতে এমনভাবে করের বিন্যাসটা করতে হবে যাতে করে শুল্কের যে পুরো কাঠামো তৈরি করতে হবে, যাতে করে সমস্ত গাড়ি যেন সমান সুযোগ সুবিধা পায়, এবং একই সঙ্গে যে জাপানি যেটা সবচেয়ে পরীক্ষিত তারা যেন কোনোভাবে বাদ না পড়ে। স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক বাস, ট্রাক উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট ও অন্য সব ধরনের শুল্ক করও সম্পূর্ণ অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জাপানের ওসাকা এবং কোবে বন্দরের আদলে জলসীমা গড়ে তুলতে দীর্ঘ 7 বছর পর নিজেদের জলসীমা আরও 10 নটিক্যাল মাইল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবার সীতাকুণ্ড হয়ে মিরসরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত অন্তর্ভুক্ত করে 72 নটিক্যাল মাইলের প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়। তবে বাড়তি জলসীমায় অর্থনৈতিকভাবে লাভবান হলেও জাহাজের নিরাপত্তা নিশ্চিতে জটিলতার শঙ্কা থেকে যাচ্ছে। শাখা ত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ 2019 সালে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি পর্যন্ত বিস্তৃত করে 50 নটিক্যাল মাইল বাড়িয়ে নিজেদের জলসীমা 62 নটিক্যাল মাইল করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এবার জলসীমা বাড়ানো হচ্ছে উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে মিরেশ্বরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত। সীতাকুণ্ড উপকূলবর্তী শিপ ব্রেকিং ইয়ার্ডও এবার বন্দরের সীমায় আসছে। মূলত নির্ধারিত সীমায় অবস্থানকারী নৌযানগুলো থেকে নির্দিষ্ট হারে শুল্ক পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বছরে যার পরিমাণ অন্তত 1000 কোটি টাকা। নদীর যে গভীরতা রয়েছে সেটা নাব্যতার বিবেচনান্তে এটা আমরা করেছি। তো এটা যদি আমরা চালু করতে পারি তাহলে বন্দরের সীমানা 72 নটিক্যাল মাইল পর্যন্ত হবে। 400 বছরের পুরাতন এই বন্দর আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সময় নির্ধারিত জলসীমা ছিল মাত্র 6 নটিক্যাল মাইল। 2011 সালে জলসীমা আরও 6 নটিক্যাল মাইল বাড়িয়ে আলফা, ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্কারেজে বিভক্ত করা হয়। আর এখন এই 3টির সীমায় পরিবর্তন এনে সন্দ্বীপের প্রথম অক্ষর এস নামে নতুন আরও একটি অ্যাঙ্কারেজ করা হবে। একই সঙ্গে কর্ণফুলী নদীর মোহনা হয়ে পতেঙ্গা এলাকায় অবস্থানরত লাইটারের জাহাজগুলোকে সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকায় নিয়ে যাওয়া হবে। পোর্ট সীমা শুধু বাড়ালেই হবে না, ওইখানে সার্ভিসগুলোও দিতে হবে, ওখানে বয়গুলা, চ্যানেলের ড্রেজিং, এই সমস্ত কিছু স্থাপন করতে হবে যাতে নিরাপদে নৌ চলাচল করতে পারে। তবে এর মধ্যে বাড়াতে হবে উপকূলরক্ষী কোস্টগার্ডের সক্ষমতা, কারণ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশের বিশাল জলসীমায় আমদানি রপ্তানি কাজে নিয়োজিত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। প্রযুক্তি নির্ভর সব কিছু, তা আমাদেরকে হেলিকপ্টার বা ড্রোন, তারপরে হচ্ছে যে নজরদারি, সেখানের মধ্যে আমাদেরকে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। মাদার ভেসেলগুলো মূলত বহির্নোঙরে অবস্থা নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করে। বছরে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে 4000-এর বেশি। মিরেশ্বরা থেকে বিস্তৃত হচ্ছে কক্সবাজারের মাতার বাড়ি পর্যন্ত। বিশাল এই সমুদ্র সীমায় জাহাজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা দেওয়া এখন কঠিন চ্যালেঞ্জ, এমনটি বলছেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মানিকগঞ্জে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনেও খুশি নেই তারা। খরচ বাড়ায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার দাবি কৃষকের। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সরকার ধান সংগ্রহ শুরু করেছে। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট।
ফসলের মাঠে চলছে ধান মারাই, পাকা ধানের মৌ মৌ গন্ধে মুখর চারপাশ। মন কাড়া এমন দৃশ্য গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বাড়ালেও কৃষকদের দাবি ভালো নেই তারা। একে তো শ্রমিকের মজুরি চড়া, তার উপর সার কীটনাশক ব্যয় বেড়েছে। কৃষকেরা জানান এ অবস্থায় ধানের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা, এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম অবস্থা তাদের। কামলার দাম বেশি, এই দাম দিয়ে আমার পোষাইতেছে না। কীটনাশকের জন্য খুব সমস্যা হচ্ছে, তারপরে ডিজেলের দাম বেশি, পয়সা থাকাই খুব কঠিন দাঁড়াইছে। খুব ক্রাইসিস অবস্থা, সার সুরাই না একরম করে বুনি, তাতে দেখা যায় যে আমাকে সব দিকে লস হয়ে যায়। কৃষি বিভাগ জানায় ৩৬ টাকা কেজি দরে জেলা থেকে সরকারি পর্যায়ে ৩৩৮ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জন্য একটি প্রক্রিয়া গ্রহণ করেছে। আমরা আশা করছি এই প্রক্রিয়াটি বাস্তবায়িত হলে কৃষকের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে ৪৮,৭৬৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেশের বাইরের খবর। শান্তি চুক্তির পরদিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভায় সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড সফর বাতিল করার পর একথা জানিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ বন্ধে নতুন করে তৈরি হলো অনিশ্চয়তা। গেল বুধবার ফ্রান্সে G7 সম্মেলনে ইরান যুক্তরাষ্ট্র 14 দফার সমঝোতা স্মারক সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানে বসে ডিজিটালি সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার সুইজারল্যান্ডে পরবর্তী ধাপ হিসেবে নতুন দফার সরাসরি আলোচনা হওয়ার কথা থাকলেও সফরে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস এ তথ্য জানায়। তবে শিগগিরই দুপক্ষের আলোচনা হবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। আলোচনা স্থগিত হলেও হোয়াইট হাউস বা ইরানের পক্ষ থেকে আলোচনার প্রক্রিয়া ভেঙে যাওয়ার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। বরং কূটনৈতিক সূত্রগুলো মনে করছে সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়ন এবং পরবর্তী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক কাঠামো নির্ধারণের জন্য উভয় পক্ষ এখনও সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিজেদের প্রভাবের বার্তা দিয়েছে ইরান। জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 7 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে তার জন্য জাহাজগুলো পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের কাছে চলাচলের আবেদন জানাতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দাবি, নানা চাপ ও কৌশল ব্যবহার করে এই চুক্তিতে যেতে বাধ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তার ভিন্ন মত থাকলেও ইরানের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতির ভিত্তিতে এতে অনুমোদন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা ঘিরে এবার খোদ রিপাবলিকান শিবিরেই দেখা দিয়েছে অসন্তোষ। দলটির কয়েকজন প্রভাবশালী নেতা ও সিনেটর অভিযোগ করেছেন এই চুক্তি ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। নাইজারের রাজধানী নিয়ামেতে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের নামাজের পরপরই বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে ওঠে বিমানবন্দর এলাকা। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনা সদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া সন্দেহভাজন ২০ জনকে আটক করা হয়েছে। বিমানবন্দরটি বেসামরিক উড়োজাহাজ চলাচলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে গ্রেনেড, বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম বা JNIM। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৪-১ গোলে সুইজারল্যান্ডের বিশাল জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। অন্যদিকে বড় ব্যবধানে হারের পরও প্রিয় দলের প্রতি নিরঙ্কুশ ভালোবাসা ও সমর্থন অব্যাহত রেখেছেন বসনিয়া ও হার্জেগোভিনার আবেগাপ্লুত সমর্থকরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। গ্যালারি জুড়ে লাল সাদার সমুদ্র, হাতে জাতীয় পতাকা, মুখে বিজয়ের গান, সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়াম যেন এক রঙিন উৎসব। বিশ্বকাপের মঞ্চে বসনিয়া হার্জেগোভিনাকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আনন্দে ভাসছেন সুইজারল্যান্ডের সমর্থকরা।
প্রতিটি আক্রমণ আর গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন হাজার হাজার সুইস ভক্তরা। শেষ বাঁশি বাজার পর বিজয় ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। লাল রঙের ঢেউ যেন ছড়িয়ে পড়ে গ্যালারির কোনায় কোনায়। আমি অসাধারণ অসম একটা খেলা দেখছি, যে খেলা দেখে আমি আসলে এটা আমার সারা জীবনের একটা স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপের মহারণে নিজেদের দলকে সমর্থন জানাতে ছুটে আসা সুইস সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি নজর কাড়ে সবার। দর্শকদের সেই গগনবিদারী সমর্থনকে কাজে লাগিয়ে মাঠে আধিপত্য দেখিয়ে গোল বন্যায় বড় জয় তুলে নেয় সুইজারল্যান্ড। অন্যদিকে দ্য ড্রাগনস খ্যাত বসনিয়া হার্জেগোভিনার সমর্থকরাও গ্যালারিতে ছিলেন সমান সরব। দলের বিপর্যয়ের মধ্যেও থেমে থাকেনি তাদের স্লোগান। প্রতিপক্ষের একের পর এক গোলে তাদের উৎসবের আমেজ বিষাদে পরিণত হলেও শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয় দলের পাশেই ছিলেন তারা। বিশ্বকাপের মঞ্চে জয় পরাজয়ের ভিন্ন দুই আবেগের সাক্ষী থাকলো লস অ্যাঞ্জেলেস। গোলবন্যায় বসনিয়াকে বিধ্বস্ত করেছে সুইজারল্যান্ড, তবে বসনিয়ার সমর্থকরা এখনো আশা রাখছে পরবর্তী ম্যাচের ফলাফল। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকার বিরোধী নতুন জোটের তোড়জোড়, কার্যকর বিরোধী দলের ভাব ও কথা না রাখার আক্ষেপে সরব হচ্ছে বিএনপি শরিকদের একাংশ। সনদ ও চুক্তি ইস্যুতে আন্দোলনের লক্ষ্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া নিরাপত্তা শঙ্কা দেখছে না ডিএমপি। এবং শান্তি চুক্তির পরদিনই সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত। জেনেভা সফর বাতিল করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েল হিজবুল্লাহ হামলায় উত্তেজনা। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। নিবিড়, ধন্যবাদ আপনাকে। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।